শুরু হলো সব খবর। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সাথে আছি আমি শাওন দত্ত। প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা হবে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, আগের মতো ভুয়া ভোট আর হবে না। অপরাধী হিসেবে রাজনৈতিক দলের বিচারের সুপারিশ করার অধ্যাদেশও হচ্ছে। এই সংক্রান্ত প্রস্তাবিত আইসিটি অধ্যাদেশ বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠছে বলেও জানিয়েছেন আইন উপদেষ্টা। মামলা বাণিজ্য বন্ধে সরকারের কঠোর অবস্থান জানিয়ে উপদেষ্টা বলেন, অযৌক্তিক দাবিতে আন্দোলনের নামে হয়রানির বিপক্ষে সরকার। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর 100 দিনে কি করেছেন এর কৈফিয়ত দিতেই ব্রিফিং ডক্টর আসিফ নজরুলের। বলেন, 13 অধ্যাদেশ জারি, প্রায় 5000-এর মতো আইন কর্মকর্তা, বিচারক নিয়োগ, মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারে দিনে 12 ঘণ্টা করে কাজ করেছেন। তবে এজন্য নিজেকে 10-এর মধ্যে মাত্র 4 নম্বর দিতে চান আইন উপদেষ্টা। প্রতিদিন এভারেজে অন্তত 12 ঘণ্টা কাজ করেছি, কোনো অন্যায় করি নাই। অপরাধী হিসেবে রাজনৈতিক দলের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করা হচ্ছে। আইন উপদেষ্টা জানান, বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশ পাশ হলে রাজনৈতিক দলের বিচারে সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল। আদালতকে সেভাবে সরাসরি ক্ষমতা দেওয়া হয়নি। বলা হয়েছে আদালত যদি মনে করে, আদালতের সেই অথরিটি থাকবে, আদালত যদি মনে করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা সুপারিশ করতে পারবে। কনসার্ন অথরিটির কাছে সুপারিশ করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, তারপর আপনার ধরেন আমাদের পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স আছে, নির্বাচন কমিশন আছে। আগামীকাল উপদেষ্টা পরিষদের মিটিংয়ে সেই অ্যামেন্ডমেন্টটা তোলা হবে। উপদেষ্টা পরিষদ গ্রহণ করলে সম্ভবত বৃহস্পতিবারের মধ্যেই এটা আইনে পরিণত হবে। উপদেষ্টা বলেন, বিভিন্ন জায়গায় মামলা বাণিজ্য হচ্ছে, এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। যারা হয়রানিমূলক মামলা করছেন, মিথ্যা মামলা করছেন এবং বাণিজ্যমূলক মামলা করছেন, কাউকে কাউকে থ্রেটও দেওয়া হচ্ছে যে টাকা না দিলে মামলা করা হবে। আপনারা কিছু মনে রেখেন, আমি যদি এই মন্ত্রণালয়ে থাকি, আপনাদের কিভাবে শাস্তি দেওয়া যায় সেটার আইন আমি খুঁজে বের করব। যৌক্তিক দাবি ছাড়াই রাস্তা অবরোধ করে আন্দোলন হচ্ছে, এর বিরুদ্ধে সরকার সামনে আরো কঠোর হবে বলে সতর্ক করেছেন উপদেষ্টা। ট্রেনের মধ্যে ইট মেরে আপনার নারী শিশু তাদেরকে আহত করা হচ্ছে, এটা কি ধরনের আন্দোলন? আর আপনি ওভারনাইট বলবেন একটা কলেজকে বিশ্ববিদ্যালয় বানায় দিবে, তা এইচএসসি পরীক্ষা দিব না, আমার রেজাল্ট বদলায় দিতে হবে। বেশি নরম থাকছি দেখে পেয়ে বসছে, তখন আমাদের শক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে। শক্ত যখন হব, খুব ভালোভাবেই হব। ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি থাকলেও শেখ হাসিনা যেন অন্য দেশে চলে না যায়, এজন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ফোন কলে নানা বার্তা দিয়ে শেখ হাসিনা কর্মীদের বিপদে ফেলছে বলেও অভিযোগ উপদেষ্টার। আপনি আপনার বৃহত্তর পরিবারকে নিয়ে কাউকে না জানিয়ে যেভাবে পালিয়ে গেলেন, আর আমাদের যে প্রতিনিয়ত উস্কান, এই বিক্ষোভ করার জন্য, উস্কানিমূলক কাজ করার জন্য, সন্ত্রাসমূলক কাজ করার জন্য, এই ব্যাপারে আপনার নিজের ব্যাখ্যা কি? উনি ওনার ভাগ্নে টাগ্নে তাদেরকে এই সরকার পতনের 2-3 দিন আগে নিরাপদে পাঠিয়ে দিয়েছিলেন কেন? ওনার যারা নেতাকর্মী আছে তাদের উচিত ওনার পার্সোনাল জবাবদিহিতা চাওয়া। নির্বাচন ও সংস্কার প্রসঙ্গে ডক্টর আসিফ নজরুল বলেন, সংস্কার শেষ করেই নির্বাচন দিবে সরকার। যৌক্তিক সময়ের বাইরে একদিনও ক্ষমতায় থাকতে চান না তারা। আমরা মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক। অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন ওনাদের অধিকাংশই যত তাড়াতাড়ি সম্ভব নিজের পেশায় ফিরে যাওয়ার জন্য আগ্রহী। জুলাই গণহত্যায় 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সকল ফৌজদারি মামলা প্রত্যাহার করেছে আইন মন্ত্রণালয়। বাতিল হচ্ছে সাইবার নিরাপত্তা আইনের মত প্রকাশের স্বাধীনতার মামলাও। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমতায় যাওয়ার জন্য নয়, রাষ্ট্রের স্থিতিশীল পরিবেশ রক্ষায় নির্বাচিত সরকার প্রয়োজন, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, পতিত আওয়ামী স্বৈরাচারের দোসররা এখনও নানামুখী ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয় ঐক্যের বিকল্প নেই। অপর অনুষ্ঠানে বিএনপি নেতা ডক্টর মঈন খান সুষ্ঠু ভোটের জন্য প্রয়োজনীয় সংস্কারের তাগিদ দিয়ে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা।
সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত 15 বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে। তাই সংস্কারের ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিষয়ে গুরুত্ব দিয়ে নির্বাচন কমিশন সংস্কারের দাবি জানান। একই সাথে দ্রুত নির্বাচন দেওয়ারও আহ্বান জানান তিনি। বলেন, আওয়ামী স্বৈরাচারের ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয় ঐক্যের বিকল্প নেই। আমরা বলছি দ্রুত নির্বাচন দ্রুত করো। কেন বলছি? বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য ন। আমরা বলছি নির্বাচনটা দ্রুত না হলে এই সমস্যাগুলো বাড়বে, অন্যান্য সমস্যা বাড়বে। এখন আপনার যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, বাংলাদেশের আপনার যে স্টেবিলিটি নষ্ট করতে চায়, তারা মাথা চারা দিয়ে উঠছে। দেখুন না কত সমস্যা তৈরি হয়ে গেছে। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। তাই সংস্কার কাজ দ্রুত শেষ করা দেশের জন্য মঙ্গলজনক। আজকে দেশের মধ্যে যে স্বৈরাচারে কেউ বলে চুপ করে ঢুকে পড়বে, কেউ বলে অডিও দিয়ে 25 তারিখে নেমে পড়বে, কেউ বলে 10 তারিখে নেমে গিয়েছিলাম, এই যে সমস্ত কথা বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা করা হচ্ছে, প্রত্যেকটাই কিন্তু স্বৈরাচারের ষড়যন্ত্র, পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র। অপর এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিএনপিও সংস্কারের পক্ষে, তবে সেটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে। নির্বাচনের একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যে সংস্কারগুলো অত্যাবশ্যকীয় প্রয়োজন, সেই সংস্কারগুলো সম্পাদন করে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। মঈন খান বলেন, যে সংস্কার দেশের মানুষের স্বার্থে আসবে সেই সংস্কারকে বিএনপি সমর্থন করে। এক্ষেত্রে বিএনপির দেয়া 31 দফা সরকারের কাজে সহায়ক হবে বলে মনে করেন বিএনপির এই শীর্ষ নেতা। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব কিনা এই বিষয়ে 7 কর্মদিবসের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে এখন শিক্ষার্থীরা কথা বলছেন, সরাসরি সেখানে চলে যেতে চাই। দর্শক, আমরা অন্য প্রসঙ্গে যাচ্ছি এই মুহূর্তে, পরের সংবাদটিতে। এই দিনই দিন না, সামনে ভালো দিন আসবে, সব দিন তো একরকম যায় না, এজলাসে দাঁড়িয়ে এমন উক্তি করেছেন সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম। আদালতে কামরুল ইসলামের রিমান্ড শুনানির সময় এই কথা ঘিরে আইনজীবীরা ক্ষোভ জানান। পরে রাজধানীর নিউ মার্কেট থানার ওয়াদুদ হত্যা মামলায় তার 8 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। কামরুল ইসলাম দীর্ঘদিন এই আদালত চত্বরে আইন পেশায় কাজ করেছেন। 2008 সালে ক্ষমতায় এসে তাকে আইন প্রতিমন্ত্রী করে আওয়ামী লীগ সরকার। দীর্ঘদিন ধরে আদালতের কলকাঠি যিনি নেড়েছেন, তিনি এখন আসামির কাঠগড়ায়। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে তোলা হয় কামরুল ইসলামকে। রাজধানীর নিউ মার্কেট থানার ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে 10 দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানিতে রাষ্ট্রপক্ষ বলে, অ্যাডভোকেট কামরুল ক্ষমতার অপব্যবহার করে অর্থ আত্মসাৎ, অর্থ পাচার, দুর্নীতিসহ বিরোধী দল মত দমনে আগ্রাসী ভূমিকা রেখেছেন। আইন প্রতিমন্ত্রী থাকার সময় বিচারাঙ্গনকে ধ্বংস করেছেন, দলীয়করণ করেছেন, নগ্ন হস্তক্ষেপ করেছেন, এমন বিচারাঙ্গনকে তার স্বাধীনমতো চলতে দেয় নাই, এবং এই হত্যাকাণ্ডের সাথে সে জড়িত। এবং খাদ্যমন্ত্রী থাকাকালীন আপনারা সবাই জানেন, আন্তর্জাতিক মহলে এই বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছেন উনি। পচা গম এই পুলিশের জন্য, পুলিশ জনগণের সাধারণের জন্য এনেছিলেন। আসামিপক্ষ রিমান্ড আবেদনের বিরোধিতা করে। এ সময় আদালত কামরুল ইসলামকে কিছু বলার অনুমতি দিলে তিনি কোনো হত্যাকাণ্ডে জড়িত নয় বলে দাবি করেন। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী তাকে গণহত্যার পরিকল্পনাকারী বলেন। উত্তরে কামরুল আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, সামনে তাদেরও ভালো দিন আসবে। এটা শুনে ক্ষোভ প্রকাশ করে রাষ্ট্রপক্ষ ও এজলাসে থাকা বিএনপিপন্থী আইনজীবীরা। কিছুক্ষণ হট্টগোলের পর আদালত কামরুল ইসলামের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। অ্যাডভোকেট কামরুল ইসলাম এই ঘটনার সাথে সম্পৃক্ত না, এই ঘটনার সময় উনি উপস্থিত ছিলেন না এবং ইন্ধনও দিয়েছিলেন না, নির্দেশও দিয়েছিলেন না। বাদীটা এজারে স্পষ্ট বলেছে, সেই ব্যাপারে বাদীও আমাকে অভিযোগ করে নেয়। সোমবার রাজধানীর উত্তরা থেকে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে 25টির বেশি মামলা রয়েছে। পর্যায়ক্রমে অন্য মামলাগুলোতেও গ্রেফতার দেখানো হবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।
মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, কিছুক্ষণ আগে যেমনটি জানাচ্ছিলাম, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব কিনা এই বিষয়ে 7 কর্মদিবসের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। সচিবালয়ে বিকেলে শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। উপদেষ্টা নাহিদ ইসলাম ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে আলোচনা করেন তিতুমীর ঐক্যের 4 শিক্ষার্থী। পরে জানানো হয় ওই কমিটি তিতুমীরকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের যৌক্তিকতা ও সম্ভাব্যতা যাচাই করবে। অবকাঠামো থেকে শুরু করে দরকারি নানা বিষয় নিয়ে কাজ করবে কমিটি। এর আগে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আজও সারাদিন আন্দোলনে উত্তাল ছিল তিতুমীর ক্যাম্পাস। কড়া পুলিশি পাহারায় আজ সারাদিন ক্যাম্পাসে ক্লোজড ডাউন কর্মসূচি পালন করে তারা। ক্লাস পরীক্ষা বর্জন সহ ক্যাম্পাসে অবস্থান এবং বিক্ষোভ মিছিল করছে তারা। এদিকে ক্যাম্পাস ঘিরে জল কামান ও টিয়ার শেল নিয়ে অবস্থান করে বিপুল পুলিশ সদস্য। আমাদের তিতুমীরের সার্বিক দিক বিবেচনা করলে তিতুমীর বিশ্ববিদ্যালয় হওয়ার যৌক্তিকতা রাখে। আমরা আজকের দিনটা সেটা কিন্তু বিরত রেখেছি। তার যদি সিদ্ধান্ত আশানুরূপ না হয় তাহলে ছাত্র সমাজই সিদ্ধান্ত দিবে যে আমাদের পরবর্তী কর্মসূচি কি হতে যাচ্ছে। তাহলে এখন আমরা যেহেতু ঐতিহ্যবাহী কলেজ ছিল বলেই যে এখন এটা কলেজ থাকতে হবে এমন তো কোনো কথা না, তাহলে অবশ্যই এটা বিশ্ববিদ্যালয় করার যোগ্য। এই বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে চাই। সচিবালয় থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু। বৈঠক তো শেষ হয়েছে টিপু, কি আলোচনায় কি সিদ্ধান্ত হলো, বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে একটু জানাবেন। শাওন, বৈঠক কেবলই শেষ হয়েছে এবং যে প্রতিনিধি দল ভিতরে গিয়েছিল বৈঠক করতে তারাও বের হয়েছেন, তারা আমাদের সাথেই আছেন। তাদের থেকে একটু জেনে নিতে চাইবো আপনারা কি বিষয়ে আলোচনা করলেন, যে আলোচনা সেগুলো যে সিদ্ধান্ত সেগুলো একটু আমাদেরকে জানাবেন। দেখুন, তিতুমীর বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হওয়ার যে সংগ্রাম সেটি দীর্ঘ 27 বছরের এবং 27 বছরের সংগ্রামের সর্বশেষ যে অবস্থান এখন, সর্বশেষ আমরা 10টি কর্মসূচি পালন করেছি এবং গতকালকেও আমাদের বারাসাত ব্যারিকেড টু মহাখালী কর্মসূচি ছিল। সেটির অংশ হিসেবে সেখান থেকে আমাদেরকে জানানো হয় রাষ্ট্রপক্ষ থেকে আমাদের সাথে বসতে প্রস্তুত। তো সেই সুবাদে আমরা এসেছিলাম আজকে এবং গতকালকেই এটি অ্যানাউন্স করা ছিল যে মাননীয় প্রধান উপদেষ্টা তার কাছ থেকেই জেনে পরিপূর্ণ তথ্য জেনে আজকে আমাদেরকে জানানোর কথা ছিল এবং সেই ওয়াইজ আজকে আমরা বসেছিলাম। তারা জানিয়েছেন আমাদেরকে। আজকে উপস্থিত ছিলেন উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা নাহিদ ইসলাম এবং বিশেষ সহকারী। এখন তারা আমাদেরকে একটি বিষয় চূড়ান্তভাবে জানিয়েছেন, আগামী 7 দিনের ভেতর তিতুমীর কেন বিশ্ববিদ্যালয় হতে পারবে তার জন্য আলাদা কমিটি গঠন করবে পর্যবেক্ষণের জন্য। আমাদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে তারা প্রতিবেদন করবেন এবং এই কমিটির একটি নির্ধারিত মেয়াদ থাকবে এবং সেটি তারা তাদের প্রেসের মাধ্যমে প্রকাশ করবেন। তো শাওন, শুনছিলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা এবং তারা এখন পর্যন্ত তাদের যে আন্দোলন সেই আন্দোলন এই মুহূর্তে স্থগিত ঘোষণা করেছেন এবং পরবর্তী ঘোষণা তারা পরে জানিয়ে দেবেন। অনেক ধন্যবাদ আপনাকে। 2 সপ্তাহ পর রাজধানীর সিটি কলেজে শুরু হলো পাঠদান। সকাল থেকেই স্বাভাবিক নিয়মে ক্লাসে যোগ দিতে পেরে খুশি শিক্ষার্থীরা। অধ্যক্ষকে অপসারণ সহ বেশ কিছু দাবিতে ছাত্র আন্দোলনের জেরে গত 4 নভেম্বর বন্ধ করা হয়েছিল সিটি কলেজ। এখন থেকে প্রতি মাসে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করার কথা জানালেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। শিক্ষার্থীদের উপস্থিতিতে চিরচেনা রূপে ফিরেছে ক্লাসরুম। পাঠদান করছেন শিক্ষক। 14 দিন বন্ধের পর রাজধানীর সিটি কলেজে শুরু হলো ক্লাস। গত কয়েকদিনের পাঠ বিরতি শেষে পূর্ণ উদ্যমে পড়ালেখা শুরু করলেন শিক্ষার্থীরা। মনোযোগী হয়ে ঠিকঠাক ক্লাস করতে পারছি। সব টিচারদের ব্যবহার সব নর্মাল ছিল। নতুন ক্লাস শুরু হয়েছে তো আমরা সবাই ক্লাস করলাম। টিচারদের ব্যবহার অনেক ভালো। ক্লাসে আসছি, সবার সাথে দেখা হয়েছে, ভালো লাগতেছে। বাসায় আসলে আমার ওরকম পড়া হয়নি, ভালো লাগছে এখন অনেকদিন পর কলেজে এসে। শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসায় স্বস্তি অভিভাবকদের মধ্যেও। কয়েকদিন বন্ধ থাকার পর এখন স্বতঃস্ফূর্তভাবে প্রিন্সিপাল স্যারের অনুমতিক্রমে কলেজ চালানো হচ্ছে। কলেজ এতদিন বন্ধ ছিল, বাচ্চারা তো একদমই পড়াশোনা করেনি, কিন্তু এখন কলেজগুলো তো আমাদের ভালো, বাচ্চাদের জন্য ভালো, আমাদের জন্য ভালো। সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানিয়েছেন, এখন থেকে প্রতি মাসে শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে বৈঠক হবে। উৎসবমুখর পরিবেশে ক্লাস শুরু হয়েছে এবং আশা করি মাঝখানে যে সাময়িক সমস্যা সেটা তারা ভুলে গেছে এবং আমরা ভুলে গেছি এবং আমরা পূর্ণোদ্যমে আবার পাঠদান ও শিক্ষাদান কার্যক্রম এগিয়ে নিয়ে যাব। আন্দোলনের জেরে 4 নভেম্বর বন্ধ করা হয়েছিল সিটি কলেজ। রুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।
ঢাকা মহানগর এলাকায় ৩ দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজীব হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেন। হাইকোর্টে রিট করে প্যাডেল চালিত রিকশা সমিতি এই শুনানি শেষে ব্যাটারি চালিত রিকশা বন্ধে সরকারের সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। শুনানিতে আদালত বলেন, ব্যাটারি চালিত রিকশার লাইসেন্স নেয়ার কোনো সুযোগ নেই, তাই এটা পুরোপুরি অবৈধ। রাজধানীতে বর্তমানে প্রায় সব মিলিয়ে প্রায় 12 লাখের বেশি রিকশা চলাচল করছে, যার বড় একটি অংশ ব্যাটারি চালিত। মূল সড়কের চেয়ে অলিগলিতে এসব রিকশার চলাচল বেশি। সুযোগ পেলে মূল সড়কেও দাপিয়ে বেড়ায় এসব রিকশা, ফলে নিয়মিত ঘটছে দুর্ঘটনা। এর আগে মূল সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশের পর রাস্তায় আন্দোলন নামে রিকশা চালকরা। পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে আবারও অলিগলি আর রাজপথে চলাচল শুরু করে রিকশা। 5 আগস্টের পর ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবিতে শাহবাগে আন্দোলন করে প্যাডেল চালিত রিকশা চালকরা। ব্যাটারি চালিত রিকশা, অটোরিকশাগুলো বন্ধে সরকারের যে নিষ্ক্রিয়তা, এটি কেন বেআইনি এবং অবৈধ ঘোষণা করা হবে না, এবং সেই সাথে মহামান্য হাইকোর্ট একটি অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছে। সংশ্লিষ্ট যারা বিবাদী আছে তাদেরকে বলেছে যে আদেশ পাওয়ার 3 দিনের মধ্যে ঢাকা মহানগরে এই ব্যাটারি চালিত রিকশাগুলো বন্ধে পদক্ষেপ গ্রহণের জন্য। এখন আমরা যে বুড়া মানুষ যা আছি, হ্যাঁ, এখন কি করে খাই এখন কত দেখি অন্য সেক্ষেত্রে আমাদের তো একটা ব্যবস্থা করে দিতে হবে, কারণ এই অটো রিকশা দিয়ে অনেক মানুষ পরিবার চালাইতেছে। উঠে দিলে তো গরিব মানুষ সব কি করে খাবে? খাটা খেলে তো অন্য কাজ করে খাইলে তো খাটা খাইতে হবে। আমার পরিবার আছে, এটার উপরে আমার পরিবার চলে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জেনে নিতে চাই। রাজধানীর ভাটারা এলাকায় রয়েছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। বিজয়, হাইকোর্ট তো ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়ে দিল, সড়কের চিত্র এই মুহূর্তে কেমন দেখছেন জানাবেন। ঠিক যেমনটি বলছিলেন, এই মুহূর্তে আমি রয়েছি ভাটারাতে। এখানে কিন্তু আসলে আমি যেমনটি দেখতে পেয়েছি যে ব্যাটারি চালিত রিকশার পরিমাণ কিন্তু বেশ চোখে পড়ার মতো। পায়ে চালিত রিকশার চেয়ে কিন্তু আসলে ব্যাটারি চালিত রিকশা আমি বেশি লক্ষ্য করতে পারছি। তো ব্যাটারি চালিত রিকশা চালকদের সাথে আমি কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে আসলে এইভাবে যদি নির্দেশ দেওয়া হয়ে থাকে আসলে ব্যাটারি চালিত রিকশা উঠিয়ে দেওয়ার জন্য, তাদের দাবি, তারা যেমনটি বলছেন যে তাদেরকে একটি অন্য বিকল্প ব্যবস্থা আসলে করে দিতে। অনেকে আবার বলছেন যারা বৃদ্ধ বা যারা আসলে অসুস্থ তারা কিন্তু আসলে এই ব্যাটারি চালিত রিকশা ব্যবহার করে। কিন্তু আমরা আসলে যেমনটি দেখতে পাই 5 আগস্টের পর কিন্তু আসলে ব্যাটারি চালিত রিকশার পরিমাণ ব্যাপক হারে বেড়ে যায়, এবং এতে কিন্তু আসলে আমাদের দেশের যে এই ঢাকা মহানগরীর যে আসলে ট্রাফিক ব্যবস্থা আছে যে এটা কিন্তু অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, এবং ঝুঁকিপূর্ণ এই বাহন কিন্তু আসলে আতঙ্কের কারণও হয়ে দাঁড়িয়েছে বলে আমরা যেমনটি দেখতে পাচ্ছি। তো এছাড়াও আসলে ব্যাটারি চালিত রিকশা ছাড়া অন্যান্য যানবাহনেও কিন্তু আসলে এটা প্রতিবন্ধকতার সৃষ্টি করছে ব্যাটারি চালিত রিকশা। তো সব মিলিয়ে কিন্তু আসলে এই মহাসড়কগুলিতে বা অলিগলি সহ শুরু করে ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় কিন্তু এই ব্যাটারি চালিত রিকশার মাধ্যমে আসলে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে, এবং এগুলো কি আসলে ফিটনেসের নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, এদেরকে আসলে লাইসেন্সও দেওয়া যাবে না। এরা আসলে নিয়ন্ত্রণহীনভাবে অনেক সময় নিয়ন্ত্রণহীন হয়ে যায় এবং বিভিন্ন ধরনের দুর্ঘটনাও সৃষ্টি হয়। তো আপনি যেমনটি বলছিলেন যে ঢাকা মহানগর এলাকায় আসলে 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা আসলে বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আজ মঙ্গলবার কিন্তু আসলে বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চে কিন্তু আসলে এই আদেশটি দেওয়া হয়। শাওন। বিজয়, ধন্যবাদ আপনাকে। মাওলানা সাদকে ছাড়া এবার ইজতেমা হতে দেয়া হবে না হুঁশিয়ারি দিয়েছেন তার অনুসারীরা। ডক্টর ইউনূসের সাথে দেখা করতে সকালে কাকরাইল মসজিদ থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে যান সাদপন্থীরা। পরে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা বরাবর তার প্রেস সচিব শফিকুল আলমের কাছে স্মারকলিপি দেন। প্রেস সচিব শিগগিরই দাবি দাওয়া নিয়ে বৈঠকের আশ্বাস দেন। সকালে রাজধানীর কাকরাইল মসজিদ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে রওনা দেন মাওলানা সাদের অনুসারীরা। তবে রমনার মোড়েই তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। মুসল্লিদের অভিযোগ, ষড়যন্ত্র ও বৈষম্যমূলকভাবে তাদের মুরব্বীকে আসতে দিচ্ছে না একটি পক্ষ। মাওলানা সাদকে ছাড়া এবার ইজতেমা হতে দেয়া হবে না বলেও হুমকি দেন তার অনুসারীরা। ওনাদের মেহমান আসতে আমরা বাধা দেই না,
আমাদের মেহমান আসতে কেন ওনারা বাধা দিবে? মাওলানা সাদ সাহেবের অনুসারীদেরকে যে ইজতেমা দেওয়া হলো, ওই ইজতেমাতে উনি আসবেন, বয়ান করবেন, এটা তো ইনসাফের কথা। আজকে পুরা দুনিয়া থেকে মেহমান আসার জন্য তৈয়ার, কিছু লোকের মিথ্যাচারিতার কারণে উনি আসতে পারতেছে না। এ সময় মাওলানা সাদকে বাংলাদেশে আসার অনুমতি দেওয়ার দাবিতে স্মারকলিপি নিয়ে 10 সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করার দাবি জানান তারা। খবর পেয়ে ছুটে আসেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। প্রধান উপদেষ্টা বরাবর দেয়া স্মারকলিপি গ্রহণ করেন তিনি। সেই সাথে প্রধান উপদেষ্টার সাথে শিগগিরই বৈঠকের আশ্বাসও দেন তিনি। আলোচনা তো চলছে, সেখানে তো এখন এই ফাইনাল কিছু তো আর হয়নি। আর আমরা আমাদের স্মারকলিপিটা নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দেখি এরপরে যেটা পরবর্তীতে করে থাকি। পরে আলেম ওলামারা তাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন। অন্তর্বর্তী সরকার আগের মতো বৈষম্যমূলক আচরণ করবে না বলেও আশা করেন তারা। আলহামদুলিল্লাহ, ফেরেজ সচিব শফিক সাহেব এসে আমাদেরকে রিসিভ করেছেন। উনি আমাদের হাত থেকে লিখিত আকারে আশ্বাস করেছেন যে ইনশাআল্লাহ প্রধান উপদেষ্টার কাছে উনি এটি পেশ করবেন এবং আমাদের সমস্যাটাকে সমাধান করার জন্য চেষ্টা করবেন। 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি প্রথম ধাপ এবং 7 থেকে 9 ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। লেবাননে যুদ্ধবিরতি হলেও হিজবুল্লাহর বিরুদ্ধে পদ্ধতিগত অভিযান চালিয়ে যাবে ইসরায়েল, এমন ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি আলোচনায় যখন অগ্রগতির কথা শোনা যাচ্ছিল, তখনই আশায় পানি ঢাললেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। চুক্তির বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে হিজবুল্লাহ ও লেবানিজ সরকার। সোমবার যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাব গ্রহণ করবে বলেও জানিয়েছে তারা। ইসরায়েল হিজবুল্লাহ মধ্যস্থতায় মঙ্গলবার বৈরুত সফর করছেন মার্কিন প্রতিনিধি আমোস হোচেস্টেইন। সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার বরাতে চুক্তি নিয়ে সম্ভাবনার কথা জানিয়েছিল বিভিন্ন গণমাধ্যম। হিজবুল্লাহ তেল আবিব পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা বেড়েই চলেছে লেবাননের দুই প্রান্তে। ইসরায়েলকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট, মিসাইল ছুড়েছে হিজবুল্লাহ। শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে অনেকগুলো মিসাইল প্রবেশ করেছে তেল আবিব সহ বিভিন্ন স্থানে। উত্তরে শাহফারাম শহরে দূরপাল্লার মিসাইলের টার্গেট হয়েছে একটি বহুতল ভবন। আগুন ধরে যায় সেটিতে। হামলায় নিহত হয়েছে এক নারী, আহত হয় 6 জন। শুরুতে একটি দূরপাল্লার সারফেস টু সারফেস মিসাইল ঠেকানোর দাবি করলেও পরবর্তীতে ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করে তেল আবিব। লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা। বৈরুতে 2 দিনে তৃতীয় দফা হামলায় টার্গেট হয়েছে স্পর্শকাতর এলাকা। একটি বাড়িতে বোমাবর্ষণে নিহত হয়েছে 5 জন, আহত অন্তত 24 জন। পার্লামেন্ট, জাতিসংঘের স্থানীয় কার্যালয়, বেশ কয়েকটি দূতাবাস রয়েছে ওই এলাকায়। ভারতের আদানি গ্রুপের সঙ্গে আওয়ামী লীগ সরকারের করা বিদ্যুৎ চুক্তি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশে বলা হয়, আগামী 1 মাসের মধ্যে কমিটি গঠন এবং 2 মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। দেশের স্বার্থবিরোধী চুক্তি ন্যায্যতা ও সমতার ভিত্তিতে সংশোধন না করলে কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করে আদালত। বলা হয়, দেশের স্বার্থ সবার আগে, প্রতিবেশী দেশের সাথে সুষম চুক্তি হওয়া উচিত। 2017 সালে আদানি গ্রুপের সঙ্গে জ্বালানি চুক্তি করে বাংলাদেশ। 25 বছর যে বিদ্যুৎ উৎপাদন হবে বাংলাদেশকে তা কেনার শর্তে চুক্তি হয়। এমনকি আদানি পাওয়ার যদি চুক্তির কোনো ধারা নাও মানে, তবুও পিডিবি চুক্তিটি বাতিল করতে পারবে না। বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রেও আদানিকেই সুবিধা দেওয়া হয়েছে। ভারতীয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে প্রতি ইউনিট হিসেবে প্রায় 5 টাকা, অন্যান্য বেসরকারি খাত থেকে ইউনিট প্রতি প্রায় 8 টাকা হিসেবে বাংলাদেশ বিদ্যুৎ নেয়। অথচ আদানির কাছ থেকে কিনতে হয় ইউনিট প্রতি 14 টাকার উপরে। আদানির সাথে হওয়া চুক্তি নিয়ে বাংলাদেশ, এমনকি খোদ ভারতের বিরোধী দল কংগ্রেসও সমালোচনা করে। আদানি গ্রুপের সাথে চুক্তি পুনর্বিবেচনা বা বাতিল চেয়ে হাইকোর্টে রিট হয়। বিচারপতি ফারা মাহবুবের দ্বৈত বেঞ্চে রিটের প্রাথমিক শুনানি হয়। রিটকারী আইনজীবী আদালতকে বলেন, এই চুক্তি একতরফা এবং দেশের স্বার্থ বিরোধী। পরে আদালত চুক্তিটি কেন পুনর্বিবেচনা করা হবে না মর্মে রুল জারি করেন। আদানির সাথে বিদ্যুৎ কেনা সংক্রান্ত অন্যায্য চুক্তি পর্যালোচনা, যাচাই বাছাই করার জন্য জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন সহ 3টি অন্তর্বর্তীকালীন আদেশ দেন আদালত। সিগনেচারের পূর্বে আদানি গ্রুপের সাথে যে দর কষাকষি হয়েছিল, সেই দর কষাকষি সংক্রান্ত যত মিনিট আছে এবং যত আপনার তথ্য উপাত্ত আছে, ডকুমেন্টস আছে, সেইগুলো 1 মাসের মধ্যে আদালতের সামনে উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন। যে প্রসেসটা আছে, এই প্রসেসটা সম্পর্কে ইনকোয়ারি করে একটা রিপোর্ট জমা দেওয়ার জন্য একটা কমিটি গঠন করতে বলেছে।
সবার আগে দেশের স্বার্থ মন্তব্য করে চুক্তির সময় দর কষাকষি হয়েছে কিনা দেখা নির্দেশ দেন আদালত। দেশ থাকলে আমরা সবাই আছি, সুতরাং দেশের স্বার্থটা সবার আগে দেখতে হবে। এবং আদালত এও বলেছেন আমরা প্রতিবেশীর স্বার্থে সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে সুষম এবং ভালো সম্পর্ক চাই। সমস্ত প্রতিবেদন পাওয়ার পর 25 ফেব্রুয়ারি হাইকোর্ট পরবর্তী আদেশ দেবেন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। আগে ভুয়া মামলা করত পুলিশ, এখন করে জনগণ, এমনটাই মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন্সে গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে কথা বলেন তিনি। চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি জাহাজ আসা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বাংলাদেশের পোর্ট সবার জন্য উন্মুক্ত, এ সময় কাজে না ফেরা পুলিশ সদস্যদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন তিনি। সকালে দামপাড়া পুলিশ লাইন্সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা সবার জন্য তো আমাকে বন্দর উন্মুক্ত, অন্য দেশের জাহাজ আসছে অসুবিধা কি? আমার খালি একটা দেশের জাহাজ আছে, আমরা কি কারো কাছে বন্দি নাকি? আমি যে খালি তারই সেবা করব? আমার দেশ ওপেন, সবার জন্য খোলা। উয়েফা নেশনস লিগে লিখটেনস্টাইনকে 3-1 গোলে হারিয়ে রেকর্ড গড়ল ফুটবল ইতিহাসের সবচেয়ে বাজে জাতীয় দল খ্যাত সান মারিনো। 34 বছর পর কোনো প্রতিপক্ষের মাঠে জয় পেল তারা। সেই সাথে এই প্রথম কোনো এক ম্যাচে 3 গোল করেছেন দলটির ফুটবলাররা। এই জয়ে নেশনস লিগের ডি গ্রুপ থেকে সি গ্রুপে উঠে এলো সান মারিনো। সব মিলিয়ে নিজেদের ইতিহাসে তৃতীয় জয় পেয়েছে ফিফা র্যাঙ্কিংয়ে 210 নম্বরে থাকা সান মারিনো। অপেক্ষার প্রহর কতটা দীর্ঘ হলে এমন আনন্দ উল্লাসে মাতা যায় তা হয়তো সবচেয়ে বেশি ভালো জেনে থাকবেন সান মারিনো ফুটবল দলের সমর্থকরা। দেশটির পুরো ফুটবল ইতিহাসে যাদের জয়ের সংখ্যা দুদিন আগ পর্যন্ত ছিল কেবল 2টি, সেই সংখ্যাটাই এখন 3। সেই সাথে গড়েছে রেকর্ডও। বলা হয় সান মারিনো ফুটবল ইতিহাসের সবচাইতে বাজে দল। পারফরম্যান্সের বিবেচনায় ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থানও 210। সর্বপ্রথম তারা জয় পেয়েছিল 2004 সালে, যেখানে তাদের প্রতিপক্ষ ছিল লিখটেনস্টাইন। এরপর আরও একটি জয়ের মুখ দেখতে তারা অপেক্ষা করেছে 20 বছর। গত সেপ্টেম্বরে সেই লিখটেনস্টাইনকে হারিয়েই দ্বিতীয়বারের মতো জয়ের আনন্দে মেতে উঠেছিল সান মারিনো। কিন্তু প্রতিপক্ষের মাঠে অধরা জয়ের দেখা পাচ্ছিল না দলটি। অবশেষে নেশনস লিগের ম্যাচে কপাল খুলেছে সান মারিনোর। 210 ম্যাচ আর 34 বছর পর চিরচেনা প্রতিপক্ষ লিখটেনস্টাইনের মাঠে জয় পেয়ে রেকর্ড গড়ল তারা। প্রথমবারের প্রতিপক্ষের মাঠেই জয়ের নতুন ইতিহাস লিখল সান মারিনো। একই সাথে এবারই প্রথম কোনো দলের বিপক্ষে এক ম্যাচে 3 গোল করতে পেরেছে সান মারিনো। শুধু কি তাই, 3-1 গোলের জয়ের ফল সাথে সাথেই পেয়ে গেছে তারা। উয়েফা নেশনস লিগের গ্রুপ ডি থেকে সি গ্রুপে উঠে এসেছে দলটি। নিঃসন্দেহে এই জয় বাড়তি অনুপ্রেরণা জুগিয়েছে সান মারিনোকে। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। এবার গাজা ইস্যুতে উত্তেজনা ছড়ালো ইসরায়েলের পার্লামেন্ট বা নেসেটে। অধিবেশন চলাকালে নেতানিয়াহুকে সিরিয়াল কিলার আখ্যা দেন ফিলিস্তিনি বংশোদ্ভূত মুসলিম রাজনীতিক ও হাদাসতাল দলের প্রধান আইমান ওদেহ। বলেন, নেতানিয়াহু গত 30 বছর ধরে শান্তিবিরোধী কাজ করছেন। গাজায় হাজার হাজার শিশু নিহতের তথ্যও তুলে ধরেন তিনি। তার বক্তব্যের সময় উত্তপ্ত হয়ে ওঠে নেসেট। স্পিকারের নির্দেশে তাকে মঞ্চ থেকে সরিয়ে নেয় 3 ব্যক্তি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরতে স্পিকারের সমালোচনা করে একটি পোস্টও দেন তিনি। অবশেষে ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলার কথা স্বীকার করল ইসরায়েল। সোমবার এক বিবৃতিতে কথা জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই। ভাষ্য, তেল আবিবের হামলায় ব্যাহত হয়েছে তেহরানের মিসাইল উৎপাদন সক্ষমতা। জানান, তেহরানের পারমাণবিক কর্মসূচিও ছিল এই হামলার লক্ষ্য। সম্প্রতি পারমাণবিক কর্মসূচিতে হামলা নিয়ে পশ্চিমা সংবাদ মাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হয়। তবে নেতানিয়াহুর দাবি, পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়টি গোপন করেনি তারা। গত 1 বছর ধরেই চরম উত্তপ্ত ইরান ইসরায়েল সম্পর্ক। এপ্রিলের পর গত অক্টোবরে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে দ্বিতীয় দফায় হামলা চালায় ইরান। জবাবে তেহরানের সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে তেল আবিব।
গেল মাসে ইরানের পারমাণবিক কর্মসূচিতে আঘাত করেছে ইসরায়েল। এটা কখনো গোপন ছিল না, এটা তো শুরুতেই প্রকাশ করেছে তেল আবিব। শহরে অধিবাসী হয়ে যাচ্ছে অধিকাংশ লোকজন, তারা নাগরিক হতে পারছে না বলে মন্তব্য করেছেন এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। সকালে পিআইবিতে ন্যায্য নগর ইশতেহার শীর্ষক অনুষ্ঠানে তিনি একথা জানান। বলেন, ন্যায্যতার চেতনা অনুভূতি থেকে তৈরি করতে হবে। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, 2024 সালে আন্দোলনের পরে এখনো অনেক জায়গায় সিন্ডিকেট রয়েছে, যা দুঃখজনক। তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর অর্থায়ন যদি সঠিকভাবে আসে তাহলে নতুন করে দেশকে সাজানো যাবে। এ সময় পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, নিজেদের নতুন করে সাজাতে না পারলে দেশের উন্নতি সম্ভব নয়। এদিকে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সাধারণ সম্পাদক আলমগীর কবির বলেন, স্টেক হোল্ডাররা ব্যবসায়িক দৃষ্টিতে নগরকে দেখতে চায়, তারা ঢাকাকে বাসযোগ্য করার জন্য তেমন কোনো উদ্যোগ নেয় না। আপনি যে প্রতিদিন ডাল চাল তেল কিনেন, প্রত্যেক জিনিসের জন্য আপনার একটা পরোক্ষ ট্যাক্স সরকারের ভান্ডারে যাচ্ছে এবং সেটা দিয়েই সরকারের এই উন্নয়ন কার্যক্রম হয়, রাস্তা হয়, হসপিটাল হয়, স্কুল হয়। এই তথ্যগুলো খুবই কমন তথ্য, কিন্তু সাধারণ মানুষ জানে না। আগের যে ব্যবস্থাগুলো রয়েছে তো কিছু হলো চেঞ্জ হয়েছে, তবে আগেরটাই হলো এখনো বহাল তবিয়তে আছে। তো এইসব যদি থাকে তাহলে তো আমাদের এই নগর জীবনে নতুন করে যে আমরা পরিবর্তন চেয়েছিলাম, যেটা নতুন করে নগর জীবনে আন্দোলনগুলো অনেক বেশি দানা বেঁধেছিল, এগুলো আমরা আসলে এক্সপেকটেশন আমাদের যে জায়গা থেকে অনেক শূন্যতা থেকে যায়। করোনার সময় ওয়ার্কশপে হাত হারানো শিশু নাইমকে 30 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার রায় বহাল রাখলেন আপিল বিভাগ। 3.5 বছর আগে হাত হারানো ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার নাইম হাসান নাহিদকে 30 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করে দিতে আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ। 10 বছর পর নাইম হাসান নাহিদ ডিপোজিটের টাকা উত্তোলন করতে পারবে। একই সঙ্গে শিশুটি এইচএসসি পাস না করা পর্যন্ত তাকে প্রতি মাসে 7,000 টাকা করে দিতে বলা হয় ভৈরবের নূর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিককে। এদিকে রাজধানীর বাড্ডার সাঁতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনার জন্য অজ্ঞান করা শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনা তদন্তে গঠিত কমিটি 8 মাসেও প্রতিবেদন দাখিল না করায় উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট। 2025 সালের 12 জানুয়ারির মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। আমি ডাইনা দেল খাইতে পারি না, লিখতে পারি না, আমার খুব কষ্ট। আমি দোয়া করি আমার মতন নিজে তো আর কোনো আমার মতন ভয় হয় না। আজকে নঈম তার যন্ত্রণার কিছুটা লাঘব হবে, যন্ত্রণার তো লাঘব হবে না। ডান হাতের দিকে তাকাইলে আপনি বুঝেন তো তার ডান হাত নাই। এই বেদনা, এই কঠিন যন্ত্রণা কি ভোলা যায়? সে ডান হাত দিয়ে ভাত খেত, লেখতো, কত খেলাধুলা করতো, এখন সে কিছুই করতে পারে না। 30 লাখ টাকা কিছু না। আজ আন্তর্জাতিক পুরুষ দিবস। বাংলাদেশেও দিনটি পালন করল 8 ফর মেন ফাউন্ডেশন। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে র্যালি ও মানববন্ধন করে দিবসটি পালন করা হয়। তারা 7 দফা দাবি জানিয়ে বলেছে, নারীদের কারণে পুরুষরা নির্যাতিত হলেও বিচার পাওয়া যাচ্ছে না। পুরুষদের জন্য নারীর মতো মন্ত্রণালয় চেয়েছেন তারা। উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, তাই অধিকারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের নিচে সমবেত হয়েছেন একদল পুরুষ, যে অনুষ্ঠানের আয়োজক 8 ফর ম্যান ফাউন্ডেশন নামের একটি সংগঠন। রাজু ভাস্কর্য থেকে শুরু হয় র্যালি। টিএসসি দিয়ে চারুকলা হয়ে জাদুঘরের সামনে এসে শেষ হয় র্যালিটি। এ সময় তারা পুরুষ নির্যাতন বন্ধে নানা স্লোগান দেন। র্যালি শেষে ফের জাতীয় জাদুঘরের সামনে নেন অবস্থান। সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে একটা লিঙ্গ নিরপেক্ষ আইন তৈরি করতে হবে, যেখানে আমরা দেখতে পাবো যে নারী বা পুরুষ বিবেচনায় নয়, মানুষ বিবেচনায় বিচার হবে। এরকম শত শত পুরুষ আছে যারা চাকরি হারায়, হারায়, সামাজিকভাবে তারা নিষ্পেষিত হয়ে যায় শুধু একটা মাত্র কারণে, নারীর মিথ্যে মামলা দেয়। এই আয়োজনে 3 জন নারীও যোগ দেন পুরুষদের সাথে। তাদের দাবি, নারী পুরুষের সহাবস্থান, থাকবে না কোনো বিভাজন। নারী নির্যাতন বিষয়ক যেসব মামলা আছে সেগুলি দেখা যাচ্ছে যে 95%ই মিথ্যা। এটা কিন্তু সত্যি। নারী কোনো অভিযোগ করলেই গ্রেপ্তারের আইন আছে। তারা আরো বলছেন, পুরুষরা নির্যাতিত হলে খবর রাখে না রাষ্ট্র। নারী এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় যেখানে আছে সেখানে পুরুষদেরকে রাখা হয়নি। কেউ কেউ দেখতেছি যে হাসি চল করছেন, কেউ কেউ একটু কিউরিওসিটি করছেন, এই যে দেখো এরা পুরুষরা নির্যাতিত হয়েছে, আমরা নির্যাতিত না ভাই। 1992 সালে ওয়েস্ট ইন্ডিজে থমাস অস্টার নামে এক ব্যক্তি আন্তর্জাতিক পুরুষ দিবসের সূচনা করেন। পুরুষের প্রতি বৈষম্য দূর ও ন্যায় বিচারের দাবিতে বিশ্বব্যাপী
করেই এই দিবসটি পালন করা হয়। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে স্যানিটেশন ও স্বাস্থ্যবিধির গুরুত্ব নিয়ে সচেতনতা বাড়াতে বিশেষ অনুষ্ঠান করল টয়লেট ক্লিনার ব্র্যান্ড হারপিক। রাজধানীর একটি হোটেলে এই বিষয়ক প্যানেল আলোচনায় অংশ নেন জনপ্রিয় ব্যক্তিত্ব সহ খ্যাতনামা বিশেষজ্ঞরা। আলোচনায় অংশগ্রহণকারীরা তাদের নিজ নিজ অবস্থান থেকে নিরাপদ স্যানিটেশন এবং টয়লেট স্বাস্থ্যবিধি নিয়ে আলোচনা করেন। স্যানিটেশন সমস্যার সমাধানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান আলোচকরা। দিবসটি উপলক্ষে সাজেদা ফাউন্ডেশনের সঙ্গে হারপিকের অংশীদারিত্বের মাধ্যমে 1000 স্যানিটেশন কর্মী ও তাদের পরিবারকে নিয়ে সামাজিক কাজের উদ্যোগ নেওয়া হয়। স্থবিরতা কাটিয়ে পুলিশি কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে, এমনটাই বলেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর রহমান। বিকালে সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়িতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় আলমগীর হোসেন বলেন, এনায়েতপুর থানায় 15 পুলিশ হত্যার ঘটনায় মামলা হয়েছে এবং সুষ্ঠু তদন্ত হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেপ্তারেরও চেষ্টা চলছে। সভায় স্থানীয় বিএনপি নেতাকর্মী সহ অন্যরা উপস্থিত ছিলেন। গাজীপুরে যমুনা স্পিনিং মিলে নতুন মোড়াটা অটোকোন মেশিন সংযুক্ত করা হয়েছে। দুপুরে কালিয়াকৈরের সখীপুরে নতুন মেশিনটি উদ্বোধন করা হয়। কর্তৃপক্ষ জানায়, নতুন এই মেশিন দিয়ে এখন থেকে উচ্চ গুণসম্পন্ন কাজ করা সম্ভব হবে। এ সময় যমুনা স্পিনিং মিলের উৎপাদন বিভাগের সিনিয়র মহাব্যবস্থাপক এজাজ আহমেদ ফরিদি, প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক লিয়াকত হোসেন সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। মেশিন থেকে নিউ মেশিনে যাওয়া, এটা যে মেশিন আছে এটা টোটালি যে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে দিয়ে তৈরি করা হয়েছে, আর ফুললি কম্পিউটারাইজ আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে, আর এটা ম্যাক্সিমাম প্রোডাকশন আমরা পাইতে পারি। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নিয়োগ পেলেন হরিণী আমারসরিয়া। সোমবারই তাকে নিয়োগ দেন দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েকে। স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব এডিনবরা থেকে ডক্টরেট করা হরিণী শিক্ষা উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন। এদিকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের কাছেই রেখেছেন প্রেসিডেন্ট। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন বিজিতা হেরাত। বৃহস্পতিবার পার্লামেন্ট সদস্যরা স্পিকার নির্বাচন করবেন। গত সপ্তাহে আগাম নির্বাচনে 225 আসনের মধ্যে 159টিতে জয় পায় প্রেসিডেন্টের জোট এনপিপি। ইসরায়েলি আগ্রাসনে আরও একটি রক্তক্ষয়ী দিন দেখল গাজাবাসী। 24 ঘন্টায় প্রাণ গেছে কমপক্ষে 50 ফিলিস্তিনির। উপত্যকা জুড়ে ব্যাপক বোমা হামলা করছে আইডিএফ এর সেনারা। বোমার বিস্ফোরণে কামাল আদওয়ান হাসপাতালের সামনে শুধু একটি বাড়িতেই প্রাণ গেছে 17 জনের। নুসেইরাত আল বোরেজি শরণার্থী শিবির, বেত লাহিয়া সহ বিভিন্ন এলাকায় নির্বিচারে চলছে বিমান থেকে হামলা। বেসামরিক নাগরিকদের টার্গেট করেই চলেছে অভিযান। 1 বছরের বেশি সময় ধরে চলমান এই আগ্রাসনে প্রাণহানি 44,000 ছুঁই, আহত ছাড়িয়েছে লাখের ঘর। মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা না হলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি দুটোই দরকার। তাহলে যেই সংস্কারই করি, যাই করি আমরা, কোনোটিই কাজে লাগবে না। অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা তৈরি করতে হবে। জনগণ যখন জানতে চাইবে কেন এই জিনিসটা হলো, কেন এই জিনিসটা হলো না, কেন এটা করলে, কেন এটা করলো না, জবাবদিহিতা দিতে হবে, জবাব দিতে হবে সবাইকে। এবং এটি যদি নিশ্চিত করতে হয়, অবশ্যই দেশে ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। কক্সবাজারের কলাতলী মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছে সেন্ট মার্টিন দ্বীপবাসী। দ্বীপে পর্যটক যাতায়াত নিয়ে সরকারের নেওয়া সিদ্ধান্ত আত্মঘাতী বলছেন তারা। সকাল থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করে দ্বীপের বাসিন্দারা। তাদের সাথে যোগ দিয়েছেন কক্সবাজারের পর্যটন ব্যবসার সাথে সংশ্লিষ্টরাও। হোটেল মোটেল জোনের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করায় কোনো যানবাহন চলাচল করতে পারছে না। এতে ভোগান্তিতে পড়েছে পর্যটক সহ সাধারণ চলাচলকারীরা। আন্দোলনকারীদের দাবি, সেন্ট মার্টিনের পর্যটক যাতায়াত সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধ প্রত্যাহার করতে হবে। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে দাবি মেনে নেয়ার আশ্বাস নেওয়া হয়েছে। তবে এতে কর্মসূচি প্রত্যাহার করেননি আন্দোলনকারীরা। দাবি মেনে না নিলে বৃহৎ কর্মসূচির হুঁশিয়ারি তাদের।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের প্রদর্শক গবেষণা সহকারী সহ অন্যান্য পদে চূড়ান্ত ফলাফল ও প্যানেল থেকে নিয়োগের দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি করেছেন চাকরি প্রত্যাশীরা। সকাল 11টায় শিক্ষা ভবনের সামনে এই দাবি করেন চূড়ান্ত ফলাফল প্রত্যাশীরা। তারা বলেন, বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় 4.5 বছর পার হলেও এখনও চূড়ান্ত ফলাফল ও নিয়োগ দিতে পারেনি মাউসি। 2021 সালের সেপ্টেম্বর প্রকাশিত সার্কুলারের পর প্রিলিমিনারি লিখিত ও মৌখিক পরীক্ষা শেষ হবার পরও চূড়ান্ত ফলাফল দেওয়া হয়নি। আন্দোলনরতরা জানান 200টি পদের জন্য প্রায় 5,000 প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হয়। বিভিন্ন অজুহাতে নিয়োগ প্রক্রিয়া বাতিলের পায়তারা সহ নিয়োগ বাণিজ্যের অভিযোগ করেন চাকরি প্রার্থীরা। স্টিল শিল্পের ক্ষেত্রে বর্তমান গ্রাহক ঋণ সীমা 15% থেকে বাড়িয়ে 30% ব্যবস্থা করা সহ 5 দফা দাবি জানিয়েছে 3টি স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সকালে ইকোনমিক রিপোর্টার্স ফোরামে যৌথ সংবাদ সম্মেলন করে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ রোলিং মিলস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ স্টিল মিল ওনার্স অ্যাসোসিয়েশন। তারা বলেন, স্টিল শিল্পের সকল কাঁচামাল, কেমিক্যাল ও যন্ত্রাংশ এর 90% আমদানি নির্ভর। কিন্তু বর্তমানে US ডলারের সঙ্গে টাকার বিনিময় মূল্য 85 টাকা থেকে 120 থেকে 125 টাকায় উপনীত হওয়ায় এই শিল্পের 40% মূলধন ক্ষতিগ্রস্ত হয়, যা গোটা শিল্পকে মারাত্মক আর্থিক সংকটের সম্মুখীন করেছে। এ সময় তারা ঋণ পুনঃতফসিলীকরণ ও গ্রাহক ঋণ সীমা বৃদ্ধি, ভৌত অবকাঠামো উন্নয়ন ত্বরান্বিত করা, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, সিএম সনদ ফি বৃদ্ধির প্রজ্ঞাপন বাতিল করা সহ 5টি দাবি জানান। শিশু গল্পকার রেহনুমা আফরিন মালিহার লেখা দুষ্টু মিষ্টি মালিহার গল্প বইটি শিক্ষার্থীদের মাঝে প্রদান করা হয়েছে। ভিকারুননিসা সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীর ছাত্রী মালিহার এটা 3য় গল্পের বই। ভিকারুননিসা স্কুলের প্রথম শ্রেণীর প্রায় 200 শিক্ষার্থীকে মালিহার বইটি কিডস প্যারাডাইসের সৌজন্যে ফ্রি প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা দিবা শাখা প্রধান ডালিয়া নার্গিস সহ অন্যান্য শিক্ষক ও গণ্যমান্য অতিথিবৃন্দ। এছাড়াও ছিলেন মালিহার বাবা AH রাজু এবং মা তারিকুন্নেসা। অনুষ্ঠানে অতিথিরা মালিহার বইটির ভূয়সী প্রশংসা করেন, একই সাথে মেয়েদের পাঠ্যপুস্তকের পাশাপাশি গল্পের বই পড়তে উদ্বুদ্ধ করেন। এ সময় মালিহার সহপাঠীরা গল্পের বই পেয়ে অনেক খুশি হয় এবং মালিহাকে ধন্যবাদ জানায়। ভয়াবহ বায়ু দূষণে বিপর্যস্ত ভারত। রাজধানী দিল্লি সহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। ঘন কুয়াশা আর ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো দিল্লি। বৈশ্বিক আবহাওয়া সূচক AQI অনুযায়ী শহরটির বাতাসের মান 495, যা সবচেয়ে বাজে অবস্থান নির্দেশক। কোনো কোনো স্থানে এই সূচক পৌঁছেছে 500 পর্যন্ত। বিপজ্জনক আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ফ্লাইট ও রেল চলাচল। ছুটি দিয়ে দেওয়া হয়েছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। ঘন কুয়াশায় দেখা দিয়েছে তীব্র যানজট। দূষণ ছড়িয়েছে অমৃতসর, চণ্ডীগড়, হরিয়ানা সহ অন্যান্য রাজ্যেও। যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ বন্ধ হয়ে গেল সুউচ্চ নাগরদোলা। শূন্যে ভাসিয়ে রাখল 20 জনের বেশি আরোহীকে। রোমাঞ্চপ্রিয় মানুষরা এবার বাস্তবেই পড়লেন ঝুঁকির মুখে। যা ঘটল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বিনোদন কেন্দ্রে। ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের নর্থসবেরি পার্কে হঠাৎই ঘটে শ্বাসরুদ্ধকর এক ঘটনা। সোমবার যান্ত্রিক ত্রুটির কারণে চালু হওয়ার কিছুক্ষণ পর মাঝপথেই বন্ধ হয়ে যায় পার্কের বিশাল আকৃতির স্বয়ংক্রিয় নাগরদোলাটি। পার্কে বেড়াতে এসে এই দোলনায় চড়ে বসে 20 জনেরও বেশি রোমাঞ্চ সন্ধানী ব্যক্তি। এরপর ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল অবস্থায় ভূমি থেকে কমপক্ষে 15-20 ফিট উপরে ঝুলে থাকে তারা। তাদের সহায়তায় এগিয়ে আসে পার্কের কর্মীরা। ধীরে ধীরে উদ্ধার করা হয় নাগরদোলায় আটকে থাকা যাত্রীদের। এ ঘটনায় বেশ অনেকটা সময় সিটের সাথে বাঁধা অবস্থায় নাগরদোলায় বসেছিলেন তারা। অনেকে আবার বেশ উপভোগও করেছেন উত্তেজনাপূর্ণ এই মুহূর্তটি। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। আর এই ছিল আজকের সব খবরের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।